নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা ফুড এসআইয়ের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। যারা রেজাল্ট চাও বা যারা এক্সাম চাও, দুজনের জন্যেই আজকের আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। সমস্ত রকম আপডেট সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়। ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত বলে নিই যে এখানে আমি ফুড এসআইয়ের যে আপডেটটি দিতে যাব, আমি কিন্তু কারো সাপোর্ট করে বলছি না। রেজাল্ট আলাদেরও সাপোর্ট করে বলছি না এবং রি এক্সাম আলাদেরও সাপোর্ট করে বলছি না। যা আমি এখানে কথা বলবো সেটা আমার নিজের বক্তব্য এবং ফ্যাক্টের উপরে কথা বলবো, ওকে? কিন্তু ভিডিওটি কিন্তু মিস করবে না, ওকে? দেখো, প্রথমত আমাদেরকে জিনিসটা আগে বুঝতে হবে, তারপরে তোমাদেরকে সেই মানে প্রুফটা দেখাবো। ফুড এসআইয়ের পরীক্ষা হলো, পরীক্ষাতে প্রচুর পরিমাণে দুর্নীতি হলো। কেমন দুর্নীতি হলো? যে জানা গেল যে ছটি শিফটে 6টি শিফটেই দুর্নীতি হয়েছে। এটা ফুড এসআইয়ের কমিটির দাবি, আমার দাবি না। এবার এখানে কিছু ফ্যাক্ট আছে। ফ্যাক্ট কি? যে যখন প্রথম হেয়ারিং হয়েছিল, হেয়ারিংয়ে যখন রাজাশেখর মান্থার কাছে যখন কেসটি উঠেছিল, তখন তিনি বলেছিলেন যে এখানে তো দুর্নীতি হয়েছে, কেসটি ক্যান্সেল হয়ে যাওয়ার দরকার। তখন যে বিপরীত অ্যাডভোকেট আছে, উনি দেখিয়েছিলেন যে 7টি মাত্র এফআইআর হয়েছে এবং 12টি চার্জশিট হয়েছে। তো কেসটি তো এই হিসাবে ক্যান্সেল করা যায় না। তো রাজাশেখর মান্তা সিআইডির হাতে কেসটি তুলে দেন এবং তারপরে হিয়ারিংয়ে সিআইডি কিন্তু যথাযথ প্রমাণ কিন্তু জোগাড় করতে পারেনি। তাই মানে যা প্রমাণ দিয়েছে তা রাজশেখর মান্তা কিন্তু অসন্তুষ্ট হননি। তিনি তারপরে 31শে জুলাই কিন্তু শোনালেন যে নেক্সট হিয়ারিং হবে 31শে জুলাই। এবার সিআইডির হাতে এতদিনে কিন্তু 60টি এফআইআর আছে এবং তোমার হচ্ছে 12টি চার্জশিট। আর দুজন হচ্ছে কালপ্রিট, দুজনকে সিআইডি অ্যারেস্ট করেছিল এবং ওদের কাছ থেকে মোবাইল টোবাইল অনেক কিছু ধরা গিয়েছিল। আনন্দবাজার পত্রিকায় দেখেছিলাম। এবং একটা ভীমপুরের ঘটনা, সেটা আমি এইটার মধ্যে ধরবো না, এটা আলাদা। এবার এখানে ফ্যাক্ট হচ্ছে যে এর ভিত্তিতে কেস ক্যান্সেল হবে না রি এক্সাম হবে। এবার দেখো, এত কম কিছুতে তো আমি বলতে পারি যে এতে তো এক্সাম ক্যান্সেল হওয়ার কথা না। কিন্তু ধরে নাও সিআইডির মানে কাছে কি আছে সেটা আমরা জানি না। ধরে নাও কথার কথা কেস ক্যান্সেল হয়ে গেল এবং সরি, এক্সাম ক্যান্সেল হয়ে গেল। এবার এক্সাম ক্যান্সেল হওয়ার পরে পিএসসির যে অ্যাডভোকেট আছে বা অন্য যে ছাত্র আছে, তারা তো চুপচাপ থাকবে না। তারা তো সুপ্রিম কোর্টের ঘন্টা বাজাবে। আমি কিন্তু এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছিলাম, আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদিও রি এক্সাম হয় এবং ধরে নাও মানে এক্সাম ক্যান্সেল হলো এবং রি এক্সাম হলো, তাহলেও কিন্তু সবাই গিয়ে সুপ্রিম কোর্টের ঘন্টা বাজাবে। কারণ এর একদম জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এসএসসির শিক্ষক দুর্নীতিতে কী হলো। ওখানে হাইকোর্ট থেকে রায় দিল, পুরোপুরি যত চাকরি আছে সব চাকরি কিন্তু বাতিল করে দিল। তার পরবর্তীতে কী হলো, যে তারা গিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করলো এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল যাবে এবং তাদেরকে মোটা অঙ্কের টাকা গুনতে হবে। আর যারা দুর্নীতি করেনি তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি কিন্তু বহাল থাকছে। এবং আরও তার সাথে আজকে যে নিউজটি দেখলাম, আজকের নিউজটিতে কিন্তু দেখা গেল যে রাজাশেখর মান্থা কিন্তু বলেছেন যে সিবিআই যেখান থেকে পারবে, যে কোনো কোম্পানি, টিসি হোক, টিসিএস হোক, উইপ্রো হোক, আমাদের এরা তো বড় বড় আইটি কোম্পানি, এদের কাছ থেকে যদি হেল্প লাগে হেল্প নিতে বললো। কারণ সরকারের কাছে তো অত বড় সরঞ্জাম নেই যতটা প্রাইভেট কোম্পানির কাছে আছে। বা ইথিক্যাল হ্যাকারের যদি সাহায্য লাগে তারও সাহায্য নিয়ে যে মানে ডিস্ট্রয় করা হয়েছিল হার্ড ডিস্কগুলো, সেই হার্ড ডিস্কগুলোর থেকে রিকভার করতে, তার ভিত্তিতে যে যাদের চাকরি অরিজিনাল তারা কিন্তু থাকছে এবং যাদের যাদের ভুয়ো চাকরি তাদের কিন্তু চাকরি চলে যাচ্ছে। এবার আমি তোমাদেরকে বলি, এটা গেল এসএসসির ঘটনা। এবার ফুড এসআইও কিন্তু আমি এমনটা হতে পারে আমি বলেছিলাম যে দেখো, যে যারা কিছু লোক তার মধ্যে হয়তো মানে
বলছে তো ৬টি শিফটে মানে দুর্নীতি হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে মানলাম ৬টি শিফটে হয়েছে। এবার ৮ জনার ১০ জন পরীক্ষা দিয়েছে, ৮ জন দুর্নীতি করেছে, ২ জন হয়তো নিজের কষ্টে দিয়েছে। সেও ছাড়বে না এবং পিএসসি চাবে না যে তাদের একটা দুর্নাম হোক। তারাও কিন্তু সেই জিনিসটা চাবে না। তার ফলে কী হবে? তারা গিয়ে রাজ্যর থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করতে পারে। হয়তো হাইকোর্ট থেকে ক্যানসেল করে দিল এক্সাম এবং রি-এক্সাম হলো। তার পরে কিন্তু সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল হবে এবং এভাবে কিন্তু কেসটা কিন্তু ঝুলে থাকবে। এই মানে কি বলবো, এটার কোনো সমাধান নেই। যদি যেমন সামনে ক্লার্কশিপ আসছে, দেখো ফুড এসআইতে কিন্তু 480টি সিট, সবাই কিন্তু বলছে 480টি সিটের পেছনে কি লড়াই দরকার, 480টি সিট। সামনে কিন্তু ক্লার্কশিপ আসছে 7,000 সিট, সেটার পিছনে কিন্তু আমাদের ধ্যান দেওয়ার দরকার। কিন্তু ফুড এসআইতে মানে এমন পরিমাণে মানে ধ্যান দিয়ে আছে, আমি কি বলবো যে মানে ফুড এসআইতে যারা কেস করেছে তারাও এমন ধ্যান দিয়েছে, আর যারা কেস করেনি, যারা চাচ্ছে যে রেজাল্ট বেরোক, তারা কিন্তু বিরাট একটা ধ্যান দিয়ে আছে। এবার আমি একটা প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখো এখানে কিন্তু একটা মানে ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন ইউনিটি গ্রুপে একটা পোস্ট হয়েছে। ওকে, পোস্টটা ইন্দ্রজিৎ ঘোষ নামের একজন করেছে, সে এই মেম্বার নাকি আমি জানি না। কিন্তু এই পোস্টে দেখো লিখেছে, আমরা যতটা সহজ ভাবছি ততটা সহজ হবে না। হাইকোর্টে রায় দেবে রি এক্সামের, তারপরে সেটাকে রাজ্যর আইনজীবীরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাবে, তারপর সুপ্রিম কোর্টে যেটা রায় দেবে সেটাই হবে। পশ্চিমবঙ্গে হাইকোর্টের রায় কোনো কিছুই হয় হয় না। দেখো এখানে আমি যারা রি এক্সাম চায় তাদেরও সাপোর্ট করছি না, যারা তোমার হচ্ছে রেজাল্ট চাই তাদেরও আমি সাপোর্ট করছি না। আমি এখানে শুধু কি কথাটা বলতে চাচ্ছি, ধ্যান দাও। ধ্যান দেওয়ার কথাটা হচ্ছে যে ফালতু ফালতু এক্সামটা এরকম আটকে থাকছে, এমনিতে চাকরি নাই, তারপরে কেস করে চাকরি এভাবে আটকে থাকছে। ধন্য ক্লার্কশিপেও দুর্নীতি হলো, সেটাও তো মানে হবে না। আমি একটা কথার কথা উদাহরণ দিচ্ছি, সেটাও আটকে থাকবে। ক্লার্কশিপের চাকরি তো সেই কবে দেখেছিলাম, আবার কবে দেখছি। এরকম করলে হবে না। আমাদেরকে মানে কি বলবো, সিস্টেমকে চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ হবে আমাদের মাধ্যমে। আমরা যদি ঘুষ না দিই, সিস্টেম ঘুষ নেবে না। আমি কিন্তু বারবার বলে আসছি, যেই স্টুডেন্টরা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা যদি টাকা দাও তাহলে ভাবো যে ক্লার্কশিপ হোক, যত পরীক্ষা আগামীতে আসছে, একটা পরীক্ষা হবে না, সব কিছুতে কেস হবে। তোমাদেরকে চেঞ্জ হতে হবে যে টাকা দিয়ে চাকরি হয় না। তোমরা টাকা দেবে না তো টাকা নেবে না, আর টাকা না নিলে কিন্তু আর তারা দুর্নীতি হবে না। আর দুর্নীতি না হলে পরে কিন্তু আরামসে তোমাদের চাকরি হয়ে যাবে। এটাই আমার মেন পয়েন্ট, যে দেখো তুমি যতই বলো যে আরামসে রি এক্সাম হয়ে যাবে, হাইকোর্টের রায়কে কিন্তু সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায় এবং চ্যালেঞ্জ করবে। পিএসসি চাবে না যে তাদের একটা দুর্নাম হোক। যদি ফুড এসআইয়ের এইভাবে বেরোয়, পুরো সিস্টেম কিন্তু বেরিয়ে যাবে। আর তখনই কি মানে দেখো, ফুড এসআইয়ের এত বড় এক্সাম লিক করার পিছনে ছোটো মোটো লোকের কিন্তু হাত হবে না, বড় বড় লোকদের হাত হবে। তারা তো চাবে না যে আমাদের নাম বেরোক। একটা কোম্পানি আছে, মানে ফুড এসআই তো মানে পিএসসি তো ডাইরেক্ট পরীক্ষা নেয় না, পরীক্ষা কোনো টেন্ডার পাস করে কোনো কোম্পানির দ্বারা, সেই কোম্পানির থ্রুতে কেউ সেসব করেছে। এবার সেসব লিক করলে পুরো অনেক কিছু জনের নাম হবে, তো তারা চাবে সুপ্রিম কোর্টে যেতে। এখন সুপ্রিম কোর্টে কী রায় আসবে, রি এক্সামও হতে পারে, সেটা আমার জানা নেই। কিন্তু এখানে হচ্ছে যে তোমাদের জন্য একটাই জিনিস, যে সানি দেওয়ালে একটা ডায়লগ তো শুনেছো, তারিখ পে তারিখ। মানে তোমাদের এক কথায় আশা ছেড়ে দেওয়া উচিত, ভেবে নাও যে ফুড এসআই চলে গিয়েছে। রি এক্সাম হবে না তোমাদের রেজাল্ট আসবে সেটা বলা মুশকিল। দেখো এখন স্থগিত আছে, এখন কিছু বলা যাবে না। কিন্তু হাইকোর্টের রায়ের পরে এটা বলা যাবে যে সুপ্রিম কোর্টে কিন্তু আবার কিন্তু চ্যালেঞ্জ হতে চলেছে। তা আশা করি তোমরা ভিডিওতে আমি যা বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কালকে লাইভেও এটা আমরা আলোচনা করব। কালকে লাইভে আসবো, লাইভ স্ট্রিম করব এবং তোমাদের ধারণা কিন্তু সেই লাইভ স্ট্রিমে রাখবে। ধন্যবাদ।